Audio Jungle. লাঙ্গলতলার হাট বসেছে। এ সপ্তাহের এটাই শেষ হাট। কদিন পরেই ঢাকে কাঠি পড়বে। বাঙালির সকলের মা দুর্গার আগমন হবে মর্তে। চারিদিকের পরিবেশ যেন সে কারণেই কেমন স্নিগ্ধ হয়ে উঠেছে। কাশফুলের বনে থেকে থেকে বাতাসের ঢেউ বয়ে যাচ্ছে। লাঙ্গলতলার হাটের বিখ্যাত তেলেভাজার দোকান হলো সনাতন গড়াইয়ের। যা হয় এই রকম গণ্ডগ্রামগুলোয়, সন্ধে হলেই ছেলে বুড়োর আড্ডা জমে এই সব দোকানে। আজ হাটবার বলেই সে আড্ডার তোর আরো তুঙ্গে। ওহ, বেগুনিটা বেড়ে করেছিস তোরা সনাতন। হ্যাঁ, তোর হাত দুটোকে না একেবারে বাঁধিয়ে রাখতে হয় রে। আহা, যা বলেছিস ভাই। এই সনাতন, তারপর ধর্গে আমাদের কুমোর পাড়ার সেই সুরেশ পাল, আরে সেই বুড়ো সুরেশ পাল, এরা হলো গিয়ে সব এক একজন শিল্পী। আর শিল্পীদের থাম দেখি বাপু, সুরেশের কথা আর বলিস না। বেটা যা মূর্তি করতো, ওহো, মা দুর্গার মুখখানা যা তৈয়ার করতো না, দেখলে একেরে একেরে মনটা জুড়িয়ে যেত। হ্যাঁ, আর কি ভালো কাজ করতো বলে অহংকার হয়ে গেল। বেটা তল্পি তল্পা গুটিয়ে চলে গেল সেই গোল কেটে। হ্যাঁ, যত সব। শিল্পী সুরেশ পাল আর এই ঘেটুনাথ মল্ল দুজনে একেবারে প্রাণের বন্ধু ছিল একসময়। প্রায় বছরখানেক আগে যখন সুরেশ পাল গ্রামের কাউকে কিছু না জানিয়ে চলে গেল, এই ঘেটু বুড়ো মনে খুব কষ্ট পেয়েছিল। আহা কাকা, ছাড়ান দাও দেখি। যে যাবার সে তো যাবেই গো। মাথাটা ঠান্ডা করো। দেখো হয়তো এবছর আবার সুরেশ খুড়ো গ্রামে ফিরবে। যাই বলো, কলকাতা তো আর এই লাঙ্গলতলার মতো কুচকে শহর নয়, মস্ত জায়গা। সেখানে সুবিধে করে ওটা একটু সমস্যা। ঘেটু বুড়ো এ কথায় উত্তেজিত হয়ে আবার কিছু একটা বলতেই যাচ্ছিল। এমন সময় গ্রামের দুটো ছেলে হনহন করে হাঁটতে হাঁটতে সনাতনের দোকানের সামনে এসে দাঁড়ালো। বলি, কি হলো রে বদনা? হ্যাঁ, অমন হাঁপাচ্ছিস কেন রে? কি হলো? আগে ঘেটু দাদু, রায়বাড়িতে একটা কাণ্ড ঘটেছে। ওনাদের ছোট ছেলেটা হঠাৎ কেমন যেন করছে। রায়বাড়ির কর্তা আপনাদের ডেকে নিয়ে যাওয়ার জন্য বললেন। শিগগির চলেন। বলিস কি? আজ সকালেও তো দেখে এলাম ওরা পুজোর প্যান্ডেলের বাঁশ বাজছে, আর সপ্তাহ দুই বাদেই তো পুজো শুরু। কি কাণ্ড ঘটলো বলো দেখি। ওহ, মেলা বকুর বকুর না করে চল তো সব। ও সনাতন, তোর চপের পয়সা বাপ এসে দিচ্ছি, কেমন? এখন চল চল চল, সব চল। সনাতন শুধু মাথা নাড়ল। এরা সবাই উঠে হাঁটা দিল রায়বাড়ির দিকে। এই গ্রামের মা দুর্গার পুজো রায়বাড়িতেই হয়। পুজোটা আগে বারোয়ারি ছিল, কিন্তু কয়েক বছর ধরে রায়বাড়িতে হচ্ছে। ঘেটুরা যখন রায়বাড়িতে পৌঁছালো, তখন সেখানে একটা হুলস্থুল কাণ্ড চলছে। পুজোর প্যান্ডেলের কাজ একদিকে চলছিল, এখন সব থেমে গেছে। সবাই রায়বাড়ির উঠোনে জড়ো হয়েছে। বাড়ির বারান্দায় তখন এক অপার্থিব দৃশ্য ঘটছে। রায়বাড়ির ছোট ছেলে বাড়ির মাথার চৌকাটের থেকে উল্টে ঠিক বাদুড়ের মতো ঝুলে আছে। দুটো চোখ তার রক্ত লাল। ভয়ে কেউ তার দিকে এগিয়ে যেতেও সাহস পাচ্ছে না। এই ঘেটু খুঁড়ো, তোমরা এসেছো? এ কি হচ্ছে দেখো গো, দেখো। ভগবান, এ কি হচ্ছে আমার ছেলের সাথে? ঘেটু খুঁড়ো আর তার সাথে আসা সবাই হাঁ করে দেখছিল কাণ্ডখানা। রায়বাড়ির ছোট ছেলে নরেশের দেহে যে নির্ঘাত কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে, তাতে কোনো সন্দেহ নেই। ও বাবা নরেশ, নেমে আয় বাবা। বাবা নেমে আয় নরেশ ভাই, নেমে আয় বাবা। ঘেটু বুড়োর কথা শুনে নরেশ ঝপ করে এসে লাফ দিয়ে পড়ল বারান্দার পাকা মেঝেতে। আমি নরেশ নই। নরেশকে, আমি কোনো নরেশকে চিনি না। আমি নরেশ নই। এ কি বলছিস বাবা? আমার কথা শোন। আয় বাবা, আমার কাছে আয়। রায়ের পর মুন্ড ছেড়ে রক্ত খাবো আমি। বল্লভ আর হরেন এ গ্রামের সাহসী ছেলে ছোকরাদের দলেই পড়ে। ওরা ব্যাপারখানা সামলানোর জন্য পায়ে পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। নরেশ এই কাণ্ড দেখে আবার একটা চিৎকার করে উঠল। শরীরের ভেতর পর্যন্ত জমে যায় এমন সে চিৎকার। আমার কাছে আসবি না, বুঝলে? আমার কাছে আসলে তোদেরও মুন্ড ছেড়ে রক্ত খাবো আমি। কথাটা বলেই নরেশ হাত বাড়িয়ে পাশেই পড়ে থাকা একটা জলের ঘটি তুলে নিল আর ছুঁড়ে দিল সেটা দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে। ঘটিটা সজোরে এসে লাগলো রায়বাড়ির কর্তার মাথায়। একটা অস্ফুট চিৎকার করে
তিনি বসে পড়লেন মাটিতে। তোরা সবাই মরবে, সবাই মরবে। নরেশ হাসতে হাসতে প্রবল জোরে মাথা ঝাঁকাতে লাগলো। বল্লভ আর হরেন এবার একরকম দৌড়ে গেল তার দিকে। দুজনে ওকে ধরে অতি কষ্টে ঢুকিয়ে দিল বাড়ির মধ্যে, আর কাঠের দরজাটা বন্ধ করে দিল। তোরা সরে আয় দেখি। এ খুব ভয়ানক কোনো কিছু ভর করেছে ওই 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 ছেলের উপর। হেমা গো, কি বিপদে ফেললে গো মা। গ্রামের লোকেরা সবাই খুব ভয় পেলেও সকলেই গুজগুজ করছিল। লোকজনদের মধ্যে থেকেই একজন সাহস করে বলে উঠল, ঘেটু খুড়ো, আমি বলি কি, বকুনে ওঝাকে একবার ডেকে আনা যাক। কি বলো? এই সমস্যা তো আমরা সামলাতে পারবো না। বকুনে ওঝা? ধর, ও একটা খালি বাজে বকে। কিন্তু এখন তো আর কোনো উপায়ও নেই দেখছি। বেশ, যা যা, তোরা বেটাকে ধরে আন দেখি, যা। গ্রামের সেই লোকটা আর আরো একজন ঘেটু বুড়োর কথায় তাড়াতাড়ি হেঁটে চলে গেল বকুনে ওঝা মানে নবীন ওঝার বাড়ির দিকে। প্রায় আধ ঘন্টা বাদে বকুনে ওঝাকে একরকম জোর করে ধরে নিয়ে এলো তারা সেখানে। ততক্ষণে বাড়ির সবাই একটু ধাতস্থ হয়েছে। রায়বাবু মাথায় পট্টি চেপে উঠোনেই বসেছিলেন। কই হে, কি হয়েছে এখানে? হ্যাঁ, আমি থাকতে কার এত সাহস এই লাঙল তলা এসে উৎপাত করে? হ্যাঁ, এসে শুরু করে দিলি তো? বলি না বুকে দেখো না নরেশের কি হয়েছে। আরে হ্যাঁ, সেই জন্যই তো এলাম গো নাকি। দাঁড়াও দেখি। এই মনোজ, যা দৌড়টা খুলে দে দেখি। মনোজ বকুনে ওঝার কথায় ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল, আর সাথে সাথে নরেশ লাফিয়ে এসে পড়লো তার উপর। দু হাতে তার গলা চেপে ধরে তার বুকের উপর বসে পড়লো। এই, কে তুই? কে? নাম বল, নাম বল তোর। ছেড়ে দে মনোজকে, ছাড় বলছি। কথাটা বলেই বকুনে ওঝা হাতে একটা মরার খুলি থেকে জল নিয়ে ছুঁড়ে মারলো নরেশের দিকে। নরেশের গায়ে সেই জল পড়তেই সে ছিটকে গিয়ে পড়লো দরজার কাছে। মনোজ পড়িমড়ি করে সরে এলো সেখান থেকে, প্রাণ প্রায় বেরিয়ে গিয়েছিল তার। বল বল, কে তুই? হ্যাঁ, কে তুই? বকুনে ওঝা এ কথা বলে হাতের মুঠোয় জল নিয়ে মুখের কাছে ধরে বিড়বিড় করে মন্ত্র পড়ে আবার ছুড়ে দিল নরেশের দিকে। নরেশের গায়ে জল পড়তেই সে একটা চিৎকার করে ঠিক টিকটিকির মতো উল্টে গেল, আর তার মুখ থেকে কালো পিচ্ছিল আলকাতরার মতো কিছু একটা বেরিয়ে মিশতে লাগলো বাতাসে। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা, বেটা অন্ধকারে জীব। যা যা বলছি, যা এখান থেকে, যা 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 বলছি, যা। নরেশের দেহটা মেঝেতে সপাট হয়ে শুয়ে পড়েছিল ততক্ষণে, আর তার মাথার ঠিক উপরে কড়িকাঠের কাছে কালো একটা ছায়া অন্ধকারে জমাট বেঁধে তৈরি হয়েছিল। এখন তার জন্য চলে যাচ্ছি, কিন্তু এখানে গিয়ে শেষ নয়। রায়বাড়ির কর্তাকে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে। আমি আবার আসবো। প্রবল এক অট্টহাসি হাসতে হাসতে ছায়াটা বাতাসে মিশে গেল। সবাই যেন ভয় পাথর হয়ে এই সব কাণ্ড দেখছিল এতক্ষণ। বকুনে ওঝাই হাতের মরার খুলিটা কপালে ঠেকিয়ে ঝোলায় পুড়ে বলে উঠল, নেন কর্তা, আপনার ছেলেটারে ঘরে নিয়ে যান, সব বিপদ কেটে গেছে। এবার আমার পাওনা গন্ডাটা মিটিয়ে দিন। চপ বেটা, আজকে ঢেকে বলি ভূত তো নামালি, কিন্তু ওটা কার ভূত ছিল? আর সে কি বলে গেল সেসব তো কিছু বুঝতে পারলাম না আমরা। এক কাজ করতে আরেক কাজ মানে বাঁধিয়ে বসে থাকি। হ্যাঁ, ও সব আমার কাজ নয়। ভূত জ্বালাতে ডেকেছিলে, ভূত জ্বালানো হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। এবার আমার পাওনা গন্ডাটা বুঝিয়ে দাও, নইলে কিন্তু আবার একটা পেরেত এই ভিটেতে ছেড়ে দেব বলে দিলাম। বকুনে ওঝার এই এক দোষ, বকে বকে লোকের মাথা একেবারে খারাপ করে দেয়। তাকে তাই তাড়াতাড়ি বিদায় করার জন্য একজন তার পাওনা মিটিয়ে দিল। ঘেটু বুড়ো আর মনোজরা এগিয়ে গিয়ে রায়বাবুকে ধরল। রায়কর্তা, আপনি ঠিক আছেন তো? মাথা ফেটেছে নাকি? কি যে একটা কাণ্ড হয়ে গেল। না হে, মাথা ফাটেনি, তবে মনটা কেমন দমে গেল। আর কদিন বাদেই পুজো, প্যান্ডেলের কাজ কেমন থমকে আছে দেখ। মা গো, কি দোটানায় ফিরলে গো? রায়বাবুর কথায় ওরাও তাকালো বাড়ির ঠিক পাশেই বাঁধা বাঁশ
কাপড় ঢাকা মায়ের প্রতিমার দিকে। ওদের মনটা হো হো করে উঠল। এই পুজো একসময় হতো পঞ্চসাধুর মেলার মাঠে। আজ এই রায়বাবুর পয়সার জন্য রায়বাবু নিজের বাড়িতেই এই পুজোর আয়োজন করেন। গ্রামের কেউ কোনো আপত্তি করেও কোনো লাভ হয়নি। বাবা অবনী, একটা কথা জিজ্ঞেস করছি বাবা, ছায়া মূর্তিটা তোমার কোন পাপের কথা বললো বলো তো বাবা? মানে মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। বিপদে যে এখনো কাটেনি তা তো বেশ বুঝতে পারছি। কি জানি গো ঘেঁটু খুড়ো, আমারও যে কিছুই মাথায় ঢুকছে না। সজ্ঞানে কখনো কারো অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। কি যে হচ্ছে! যাই হোক, মণ্ডপের কাজ কালকের মধ্যে শেষ করতেই হবে। আমি যাই, বাড়ির মধ্যে যাই। আপনারা বসেন, চা জল খান, আমি যাই। কেমন? এ কথা বলে রায়বাড়ির কর্তা অবনী রায় একরকম পালিয়ে গেলেন তাদের সামনে থেকে। ওরা তিনজনই বুঝল কিছু একটা লুকোতে চাইছেন তিনি। ওরাও আর সেখানে না দাঁড়িয়ে আবার সনাতনের দোকানের দিকে চলে গেল। রাত গভীর হতেই গ্রামের সব বাড়ির দরজা জানলা বন্ধ হয়ে গেছে। শুনশান গ্রামের পথে কেমন যেন একটা দমকা বাতাস বয়ে যাচ্ছে থেকে থেকে। লাঙলতলার দক্ষিণে একটা বিশাল বাঁশঝাড় আছে। রায়বাড়িতে মূর্তি করতে আসা পাশের গ্রামের কারিগর অচিন্ত পাল এই বাঁশঝাড় পেরিয়েই আবার নিজের গ্রামে ফিরে যায় রাত্রিবেলা। পরের দিন এই লাঙলতলায় আসে আবার বিকেলের দিকে। আজ সন্ধেবেলার কাণ্ডের পর অচিন্তর মনেও কেমন একটা ভয় জমা হয়েছে। হাতে আলো নিয়ে সে অতি সাবধানে চলেছে নিজের বাড়ির দিকে। আগে কোনো বছর এই রায়বাড়িতে মূর্তি গড়ার ডাক পায়নি সে, এই বছরই প্রথম। অচিন্ত